আমার হাজব্যান্ড আগে থেকেই অনেক বেশি স্পিরিচুয়াল। গুরু যদি বলা হয় আর্কেঞ্জেল মাইকেলের পরে আমার হাজব্যান্ডই আমার গুরু। কোনো না কোনোভাবে কনফ্লিক্ট হচ্ছে, কোনো কারণই নেই, এবং কোনো না কোনো কাজের সূত্রে মানে উনি কিন্তু আমার থেকে মানে এই যে সেপারেশনের কথাটা বলছি, যে এমন কোনো রিজন চলে আসছে যে উনি কিন্তু চলে যাচ্ছেন। এবার যেহেতু তুমি টুইন ফ্লেম জার্নিতে যদি থাকো, আমি বলেছি সোল ক্রেভিং হবে, তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। পূর্বজন্মের কথা জানা, সেটা কি অ্যাঞ্জেলদের মারফত জানা সম্ভব? আমাকে দেখানো হয়েছে আর্কেঞ্জেল মেটাট্রন, যিনি আকাশিক রেকর্ড, যার কাছে সমস্ত সোলের রেকর্ড থাকে, তো উনি পারমিশন কোনোভাবেই দেবেন না। তোমার কাজ হবে স্পিরিচুয়ালিটি ফলো করা এবং সাইডে তোমার কর্মাটা করে যাওয়া, গুড কর্মা ক্রিয়েট করা। আপনি বলছিলেন আপনি নিজেও এই ব্যক্তিগতভাবে জার্নির মধ্যে রয়েছেন, সো আপনি এই আপনার বিষয়টা একটু যতটা সম্ভব বলুন, যে কিভাবে বুঝলেন, দেন কিভাবে আপনাদের স্পিরিচুয়াল জার্নি স্টার্ট হলো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আগে থেকেই অনেক বেশি স্পিরিচুয়াল, ঠিক আছে, মানে এই জার্নির কথা যদি বলি, উনি অনেকটাই এগিয়ে আমার থেকে, এবং উনি আমাকে মানে গুরু যদি বলা হয় আর্কেঞ্জেল মাইকেলের পরে আমার হাজব্যান্ডই আমার গুরু। উনি আমাকে হাতে ধরে সব কিছু শেখানো, কিভাবে চলা উচিত, এগুলো সবই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার এই যে জানাটা বা এই জার্নিতে প্রবেশ করাটা, সেটা মানে শুরুতে তো হয়নি। শুরুতে আমি খুব মানে সংসার, ঘর, মানে নিজের মধ্যে থাকা ভীষণ কমফোর্ট জোন আমি পছন্দ করতাম। তো সেটা যখন চলতে শুরু করলো, এবং কোনোভাবেই আমি স্পিরিচুয়াল লাইনে যাইনি, আমি আমার ঘর, সংসার, বাচ্চা এইসব নিয়েই যখন আমি ব্যস্ত, সেই সময় শুরু হলো ট্রিগারিং আমার হাজব্যান্ডের তরফ থেকে। মানে কোনো না কোনোভাবে কনফ্লিক্ট হচ্ছে, কোনো কারণই নেই, কোনো কারণই নেই, খুব খুব ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, ঝামেলা, অশান্তি শুরু হচ্ছে। আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না, এবং কোনো না কোনো কাজের সূত্রে মানে উনি কিন্তু আমার থেকে মানে এই যে সেপারেশনের কথাটা বলছি, যে এমন কোনো রিজন চলে আসছে যে উনি কিন্তু চলে যাচ্ছেন, কাজের সূত্রেই হোক, মোস্ট অফ দ্য কেসেসে কাজের সূত্রেই আজ পর্যন্ত যেটা হয়েছে, উনি বাইরে বাইরে থাকছেন এবং আমি একা থাকছি। এবার যেহেতু তুমি টুইন ফ্লেম জার্নিতে যদি থাকো, আমি বলেছি সোল ক্রেভিং হবে, তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, সাংঘাতিক কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। ওই যে টাফ টাইমটা, ওই যে ডার্ক নাইট অফ দ্য সোল, ওই সময় আমার এত কষ্ট, ওই টাইমটা এত কষ্ট হয়েছে, প্লাস আমার ছেলে ভীষণভাবে অসুস্থ হতো, যেটা হয়তো আমি বলেছি। তো ওই যে টাইমিংয়ে না, এঞ্জেলরা আমাকে ভীষণভাবে তারা সিগন্যাল দিচ্ছিল, বিভিন্নভাবে তারা বলছিল, বাট আমি বুঝতে পারিনি। হঠাৎই কোনোভাবে আমি এই যে কোর্সটা, যেটা আমি আগেরবারও বলেছিলাম, যে টিভিতে বারবার আমি দেখছি রেকি, কিন্তু এঞ্জেলের সব কিছু হচ্ছে। যখনই টিভি খুলছি তখনই এঞ্জেল নিয়ে মানে চর্চা চলছে, মানে কেউ না কেউ ম্যাম তারা করেন তো প্রোগ্রাম, যারা করেন আর কি, যারা রেকি করেন বা অ্যাস্ট্রোলজার, এই যে প্রোগ্রামগুলো হয়, সেখানে অন্য কিছু হচ্ছে না, এঞ্জেলেরই প্রোগ্রাম চলছে। কিন্তু আলটিমেটলি কি হলো, এঞ্জেলরা আমাকে কিন্তু ওই পথে, ওই যে আমি একদিনের একটা ক্লাস করেছিলাম, তারপরেই কিন্তু ওই একটি ক্লাস করার পরে আমার শারীরিক সমস্যা মিটলো, আমার হাজব্যান্ডের সাথে আমার এই যে কনফ্লিক্ট সবার আগে স্টপ হলো। আমি বুঝে গেলাম যে আমি যে ওনাকে এই যে বিরক্ত করি বারবার, যেটা হয় টুইন ফ্লেম জার্নিতে, ফেমিনাইন মাস্কুলিনকে 24 ঘন্টা তার পেছনে লেগে থাকে, তাকে চেস করে আর মাস্কুলিন রান করে। তো এই রানার চেজার ডায়নামিকে, মানে আমাদের যে জার্নিটা শুরু হয়েছে না, মানে টুইন ফ্লেমের তো অনেক স্টেজ থাকে, এবার আমরা কিন্তু জন্মান্তর ধরে আসছি, ঠিক আছে, লাইফ আফটার লাইফ। এর আগের লাইফে আমাদের রিউনিয়ন হয়নি, এই লাইফে আমাদের শুরু হয়েছে রানার চেজার ডায়নামিক দিয়ে, ঠিক আছে। মানে যখন রেকগনিশন হচ্ছে ইনস্ট্যান্ট, আমরা একে অপরকে সোল চিনতে পারছে, তারপরেই শুরু হয়ে গেল কনফ্লিক্ট, তারপরে একে অপরকে মানে আমি চেস করছি আর উনি সমানে পালাচ্ছেন, মানে ওনার ভালো লাগছে না, উনি বাইরে বাইরেই থাকছেন, উনি আমার সামনে আসছেনই না। এবার যখন আমি এই স্পিরিচুয়াল জগতে ঢুকলাম, যখন এগুলো আমি প্র্যাকটিস করতে শুরু করলাম, তখন সবার আগে কি হলাম, আমি নিজে শান্ত হলাম, একদম আমি স্থির হয়ে গেলাম, আমি শান্ত হয়ে গেলাম। আমি বুঝলাম যে যেটা আমি করছি ওটা আমার পারপাস নয়, আমি এই জন্যে পৃথিবীতে আসিনি,
আমার সোল পারপাস অন্য কিছু, নিজেকে তৈরি করা। ঠিক আছে, তো এখন ব্যাপারটা অনেক আমি ব্যালেন্সড হয়ে গেছি। এখন যেটা হয়ে গেছে, আমরা দুজনে ব্যালেন্স, উনি ব্যালেন্স ছিলেন, আমি ইমব্যালেন্সের এনার্জিতে ছিলাম। তো আমি এখন নিজেকে ব্যালেন্স করে নিয়েছি। আমি বুঝে গেছি যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাধনার পথে চলতে হবে, পরমাত্মার সাথে মিলন, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। উনি আছেন, উনি আমার যেটা একটা ভয় ছিল, এই যে উনি চলে যাচ্ছেন, যদি উনি অন্য কারোর কাছে চলে যান, যদি ওনাকে, আর যেটা আমি বললাম তোমাকে, একটা ফিয়ার ফ্যাক্টর সবসময়, ইনসিকিউরিটি কাজ করে, ফিয়ার অফ অ্যাবান্ডেন্টমেন্ট, হারাবার ভয়, এগুলো সব আমার মধ্যে ছিল। প্রচণ্ড পরিমাণে কোডিপেন্ডেন্সির এনার্জিতে ছিলাম, যে ওকে ছাড়া আমার চলবেই না। আজ যেমন মনে হয় যে না, আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমার জন্য তো মাইকেল আছেই, ও থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। এখন এই রকম একটা, কারণ আমি জানি ও আছেই, ও কোথাও যাবেই না, আবার ও জানে আমি আছি, আমি কোথাও যাব না, কারণ আমাদের তো হারমোনিয়াস রিউনিয়ন হয়ে গেছে, আমরা এখন একই সোল হয়ে গেছি। ঠিক আছে, তো যখন আমরা একটাই সোল আবার হয়ে যাচ্ছি, ফেমিনাইন আর মাস্কুলিন যখন মিলে যাচ্ছে, তো তখন তাদের মধ্যে আর তো ইগোটাই নেই, কোনো ইগোই নেই। এই যে আপনি বলছিলেন যে আগের জন্মে আপনাদের পরিচিতি হয়নি, হ্যাঁ, তো এই যে পূর্বজন্মের কথা জানা, সেটা কি অ্যাঞ্জেলদের হ্যাঁ, এটা মারফত আমাকে জানা সম্ভব? আমাকে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা আমাকে অ্যাকচুয়ালি, এটা সবার জন্য কিন্তু আমি জানতে পারি না। এই যে আগের বার যে তোমার এইটা করলাম, প্রোগ্রামটা করলাম, তো অনেকেই আমার কাছে এসেছিলেন পাস্ট লাইফ জানার জন্যে। তো যেখানে আমি তখন বললাম যে পাস্ট লাইফ কিন্তু আমাকে পারমিশন নেই, আমি পাস্ট লাইফ দেখি না। কিছু কিছু কেসেসে যেখানে ধরো মানে ভীষণ অদ্ভুত অদ্ভুত কেসগুলো আসে, যে বাচ্চা হচ্ছেই না, বা বিয়ে হচ্ছে না, বা বাড়িতে এত নেগেটিভ এন্টিটি রয়েছে, হ্যাঁ, মানে অকাল মৃত্যু হয়েছে, বাড়িতে কারুর অকাল মৃত্যু হয়েছে, তো সে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মধ্যে, এখনও রিলিজ হয়নি। তো কি এমন পাস্ট লাইফে হয়েছে? ম্যাক্সিমাম কেসেসে বিয়ে হচ্ছে না, মানে এত চেষ্টা করেও কোনোভাবে বিয়েটা হচ্ছেই না। এত চেষ্টা করে, মানে এত রিলেশনশিপের প্রবলেম আমি দেখছি এই লাইনে আসার পরে, যে হয় বিয়ে হচ্ছে না, আবার বিয়ে হলে বিয়ে ভেঙে যাচ্ছে। এইটা নিয়ে বহু মানুষের খুব উৎসাহ, যে সে তার পাস্ট লাইফটা জানতে চায়, তো সেটা কি সবসময় সম্ভব? অ্যাকচুয়ালি কিন্তু না, এটা পুরোপুরি নেচারের এগেনস্টে। মানে তুমি পৃথিবীতে এসছো কর্মা ক্লিয়ার করার জন্যে, ঠিক আছে? তুমি কিন্তু যদি পাস্ট জানছো যে আগের লাইফে আমি কি ছিলাম, তাতে তোমার, আমি মানুষকে একটাই বলতে চাই, যে যদি আমি ধরো পাস্ট জেনেও নিলাম, তাহলে কি আমার সাফারিংস কমে যাচ্ছে? আমার একটা স্যাটিসফ্যাকশান হচ্ছে, ও আচ্ছা, আমার সাথে যেটা হচ্ছে তার কারণটা হচ্ছে এটা, তাতে কি আমার সাফারিংস কমছে? সাফারিংস কিন্তু 1%ও কমছে না। তুমি যে জায়গায় ছিলে, পিএলআর করার পরে তুমি সেই জায়গায়ই থাকবে, কারণ পিএলআরের সময় ম্যাক্সিমাম খুব কমই এরম আছে যারা হিলিং করান, অথেন্টিক ওয়েতে হিলিং করান। তো সেই সব মানুষকে পাওয়া খুব মুশকিল। মোস্ট অফ দ্য কেসেসে যখন পিএলআর করাচ্ছেন, তখন বলছে যে তুমি ওই সোলের কাছে ক্ষমা চেয়ে নাও। এই যে পিএলআর, এই পিএলআরটা কি আপনি করেন না? পিএলআরটা সাবজেক্ট আমাকে ওটা পারমিশন দেওয়াই তো হলো না, যেহেতু আমি ওই যে বলছি এটা পুরোপুরি নেচারের এগেনস্টে। এটা আর্কেঞ্জেল মেটাট্রন, যিনি আকাশিক রেকর্ড, যার কাছে সমস্ত সোলের রেকর্ড থাকে, ঠিক আছে, তো উনি পারমিশন কোনোভাবেই দেবেন না। মানে এটা আমি বারবারই, আমি যতবার ইন্টারেস্ট দেখিয়েছি, বিকজ আমার খুব এই সাবজেক্টটাতে ইন্টারেস্ট ছিল, তো আমাকে বলা হয়েছে যে না, তো কোনো অধিকারই নেই। তুমি পৃথিবীতে এসছো, তার মানেই হচ্ছে তুমি কিছু নেগেটিভ কর্মা করেছো, সেই কারণেই এসছো। তোমার কাজ হবে স্পিরিচুয়ালিটি ফলো করা এবং সাইডে তোমার কর্মাটা করে যাওয়া, গুড কর্মা ক্রিয়েট করা। অনেকে বলেছে যে অফিসে সমস্যা হচ্ছে, বা ওই বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক একটা পুরো ঘেঁটে রয়েছে, ঠিক আছে, সেইটা কি এই অ্যাঞ্জেল থেরাপি করে 100%। বা সেখান থেকে জানার চেষ্টা করে বোঝা সম্ভব? এটা যদি প্রথম হয়, যদি সম্ভব হয়, তাহলে এটা কিভাবে সে জানতে পারবে বা কত দিনের মধ্যে জানা সম্ভব? আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে। কোশ্চেনটা কি জানতে চায় সে, সেটা ডিপেন্ড করছে, সেটা কি জানতে চায় সেটা একটা। তুমি বেশিরভাগ মানুষ আমায় জিজ্ঞেস করেছে যে কেন হচ্ছে বা সলিউশন কি। আচ্ছা, মানে আমার সম্পর্কে কেন এরকম হচ্ছে, সম্পর্কে কেন হচ্ছে, মানে আমি কি আদৌ কোনো সমস্যার মধ্যে আছি, বা মানে সমস্যা তো সে আছে, হ্যাঁ, যে আমার
পুরনো কোনো কাজের জন্য সেই সমস্যাটা আমার হ্যাঁ, জীবনে পাস্ট হচ্ছে লাইফে কিনা। আমি কি করেছিলাম যার জন্য আমি এটা ভুগছি। শুধু পাস্ট লাইফ না, মানে আচ্ছা, সলিউশনটা কি সেটাও তো সে জানতে চায়। হ্যাঁ, তো সলিউশন অবশ্যই দেওয়া হবে তখনই যখন আমি দেখব যে সে কি কর্মাটা করেছে। এখানে আচ্ছা। 3টে জিনিস, তার পাস্ট লাইফ কর্মাটা কি আছে, এখন তার প্ল্যানেটারি পজিশন কি চলছে, এবং যেটা অনেকেই দেখেন না সেটা হচ্ছে বাস্তু। ঠিক আছে, যে বাস্তুতে সে রয়েছে, তুমি এই যে অফিসের কথা বলছো না, অফিসে একটা বাস্তু আছে, যে বাড়িতে সে থাকে সেখানকার একটা বাস্তু আছে। তো যে বাস্তুতে সে রয়েছে তার কোনো নেগেটিভ এফেক্ট পড়ছে না তো, বাস্তু ঠিক আছে তো। ওই লাল আলো জ্বালিয়ে বা লাল টেপ নীল টেপ ওই টেপ লাগিয়ে দিয়ে কিন্তু বাস্তু হয় না, বাস্তু সমস্যার সমাধান হয় না। যদি তোমার সাউথ ওয়েস্টে, আমি প্রত্যেকেই বলি যে সব মেন প্রবলেম থাকে সাউথ ওয়েস্ট আর নর্থ ইস্টে। নর্থ ইস্টে যদি টয়লেট থাকে সেখানে আমি কোনো রেমেডি দিই না। সাউথ ওয়েস্টে যদি এন্ট্রান্স থাকে মানে দরজা থাকে সেখানে কোনো রেমেডি দেব না। ঠিক আছে, কারণ ওখানে রেমেডি, ওগুলো এমন একটা জিনিস, ওখানে রেমেডি দিয়ে কাজ হবে না। পুরো রাহুটা নেগেটিভ হয়ে বসে আছে বাড়িতে, যে কোনো সময় এন্টিটি মানে আসা যাওয়া করবেই, হয়তো তুমি ফিল করতে পারবে বা পারবে না, বাট কি হবে, তোমার সমস্ত কাজ পণ্ড হবে, জলের মতো পয়সা বেরিয়ে যাবে, বিভিন্ন ধরনের অসুখ একটার পর একটা, মানে একটার থেকে তুমি উদ্ধার পাচ্ছ আবার কিছু না কিছু, মানে দক্ষিণ পশ্চিম দিকে যদি দরজা থাকে সেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন দরজা, সেখানে রেমেডি দিয়ে লাভ নেই, মানে ওটা তোমাকে পুরোপুরি ক্লোজ করতেই হবে। ওখানে যদি বারান্দা থাকে দ্যাট ইজ অলসো ওপেনিং, বাট ঠিক আছে সেখানে রেমেডি দেওয়া যায়, সেখানে আমি বলে দিই যে কি করতে হবে। ওখানে যদি টয়লেট থাকে সেখানে, সেটাও নেগেটিভ। সাউথ ওয়েস্টে টয়লেট মানে এগেন রাহুকে তুমি অ্যাট্রাক্ট করছো, নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছো, সেখানে তাও রেমেডি দেওয়া যাবে। যদি কিচেন থাকে সেটাও নেগেটিভ। হ্যাঁ, ঘরের রং যদি গ্রিন কালার বা গ্রিন শেডের কিছু হয় সেটাও নেগেটিভ। গাছপালা মানে কোনো গ্রিনারি থাকবে না, কোনো জলাশয় থাকবে না, তারপরে তোমার ওই যে রিজার্ভার থাকবে না, জলের রিজার্ভার ওই জায়গায় থাকবে না, এগুলো সবই হচ্ছে ওখানে বাস্তুদোষ হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্টে। তোমার যদি নর্থ ওয়েস্টে টয়লেট থাকে, ডিপ্রেশন, এই যে বিভিন্ন জিনিসগুলো, সাউথ ওয়েস্টে সাউথ ইস্টেও তাই, সেখানে যদি কিচেন না হয়ে টয়লেট থাকে, সেখানে যদি টয়লেট থাকে, এটাও আমি বলে রাখছি দর্শকদের, যদি তোমার সাউথ ইস্ট কর্নারে যদি বাই চান্স টয়লেট হয়, তো তুমি যদি আজকে হিরো আছো তো কয়েক বছর পরে তুমি জিরো হতে বাধ্য। মানে আজকে যদি তোমার ব্যবসা খুব ভালো চলছে, ধীরে ধীরে কোনো একটা সময় তুমি আস্তে আস্তে একদম জিরোতে চলে আসবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো না বাস্তু কারেকশন মাস্ট, তো এগুলো সবটা দেখে আমি রেমেডি দিই।